কমিটির মাধ্যমে চলে, বুঝছেন? ওনাদের পছন্দের লোক নিয়ে এই হসপিটাল চালাচ্ছিল। এখানে যারা চালাচ্ছিল তারা সত্যিকার অর্থেই কি একজন অ্যাডমিনিস্ট্রেটর হসপিটাল চালানোর পক্ষে উপযুক্ত কিনা সেটাও দেখা হয়নি। একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হয়ে গেছে, রোগী আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, রোগী কমে গেছে। এটার উন্নতি আমাদের দেখতে হবে। এটা হসপিটাল, ওই দিন আর্মি আসছিল, আমি শুধু আর্মিরে বলছি যে কোনো পক্ষের মারামারিতে যেন হসপিটালের ক্ষতি না হয়। আচ্ছা, এখানে কি ধরনের দুর্নীতি হয়েছে? না, এটা আমি জানি না, যেটা আমি জানি না বলবো না, এটা তো হিসাব নিকাশ কাগজপত্রের ব্যাপার। তবে এটা প্রপারলি চলার যেভাবে দরকার, একজন হসপিটালে হসপিটাল ডাইরেক্টর থাকবে, হাইলি কোয়ালিফাইড থাকবে, চিকিৎসার যাতে সুব্যবস্থা হয় সেটার ব্যবস্থা করবে। এখন সেটা না হয়ে যদি অন্যভাবে চলে তাহলে তো ঠিক হলো না। আমার কথাটা এটা, কোনো হসপিটালে যেখানে এমবিবিএস ডাক্তাররা আছে, কনসালটেন্টরা আছে, সেখানে কনসালটেন্টরা এটা দায়িত্বে নাই, তাদেরকে জিজ্ঞেসও করা হয় না এরা কি এইবার কিভাবে চলবে। এখানে যদি অন্য কেউ যদি চলে, উনি ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, বাট হি ইজ নট এক্সপেরিয়েন্স উইথ দ্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন তো ওইভাবে চলে নাই, এটা আশাও নাই। সময় সময় এটা বিভিন্ন দল বিভিন্ন মতের কুক্ষিগত হয়েছে, তার ফলে হয়েছে কি হসপিটালটা ঠিক লাইনে চলে নাই। উনি আমার বন্ধু, উনি আমার শত্রু, উনি আমার প্রিয়জন, উনি আমার দুর্জন, এইভাবে হসপিটাল চলে আসছে। গভর্নমেন্টের প্রথমে টাকা দিছে, তারপরে নাকি টাকা বন্ধ হয়ে গেছে, এই জন্য অনেকের বেতন বন্ধ। আমরাও ভোগ করছি, করোনার সময় এই রিস্ক নিয়ে ডিউটি করছি, এবং সেটার ফল হইল কি পরে সমাজ কল্যাণ করলো যে আপনাদের টাকা দিতে পারবো না, আপনারা চাকরি থেকে বরখাস্ত, আপনি ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারেন। তো কিন্তু এইদিকে দেখি সবই খরচ হচ্ছে, কারো বেতন 1 লাখ টাকার উপরেও আছে, কারো বেতন 75,000 80,000 আছে, কিন্তু ডাক্তারের নাই। প্রবীণদের জন্য যদি চিকিৎসা চান তাহলে সেটাকে সেইভাবে গড়ে উঠাইতে হবে, সেইভাবে নিরপেক্ষভাবে। আমরা হসপিটাল কখনো পলিটিক্সে জায়গা হতে পারে না। হসপিটাল হবে রোগীর সেবার জন্য, এই লক্ষ্যে হসপিটাল যেতে হবে। এটা যদি না হয় তাহলে হসপিটাল তার উদ্দেশ্য পূর্ণ করবে না। গরিব রোগী, অসহায় রোগী, বুড়া রোগী, বয়স্ক রোগী, এদেরকে আমরা এখানে চিকিৎসা দিতে পারছি না। যদি প্রবীণদের জন্য হয়ে থাকে তাহলে প্রবীণদের কল্যাণে কেন এটা ব্যবহার করা হয় না? এটা শুধু প্রবীণদের জন্য থাকবে, বয়স্ক লোকের জন্য থাকবে। দুইটা ক্যাটাগরি থাকতে পারে, একটা হলো গরিব আর একটা হলো অ্যাফ্লুয়েন্ট, যারা পারে। গরিবের জন্য ফ্রি, যারা দিতে পারে তাদের জন্য একটা ফি নির্ধারিত থাকবে। এখানে আসে সব 60 বছরের উপরে, 50 বছরের উপরে যাদের চাকরি বাকরি নাই, তাদেরকে আমাদের ইনসেন্টিভ দিতে হবে। দরকার হলে সরকারকে ধরে এটাকে সেইভাবে চালাইতে হবে, ক্ষমতা ধরে রাখবে। এই ক্ষমতা ধরার লোভটাই সবখানে বেশি। যারাই আসে তারাই ক্ষমতা ধরে রাখতে চায়, এরা এমপ্লয়ি, এরা ক্ষমতা ধরে রাখতে চায়। এটা কেন হবে? ইলেকশনটা আগে দেখ, যেহেতু প্রবীণ, যেহেতু মেম্বাররা এখানে আছেন, মেম্বারদের মাধ্যমে এটা চলে, এটা তাহলে কি এটা ওনাদের হাতে ছেড়ে দেন। আমি অনুরোধ করছি যারা সরকারিভাবে প্রধান উপদেষ্টা সহ, ছাত্র নেতৃবৃন্দ সহ, এবং যারা বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমতল মন্ত্রণালয় কে আমার বিশেষ অনুরোধ, প্রবীণ হাসপাতালকে প্রবীণ হাসপাতালের মতো সুন্দরভাবে চলার ব্যবস্থা করেন। আমার নাম ডাক্তার আমিনুল হক, আমি পার্মানেন্ট মেম্বার প্রবীণ হাসপাতাল, এবং আমি গত বেশ কয়েকদিন তো এখানে আসছিলাম এটা সেবার জন্য, কিন্তু এটা অনেকটা পলিটিসাইজ হয়ে গেছে, এখানে হয় না। তো সেই জন্য এই কথাগুলো আজকে সুযোগ পেলাম, জানালাম, এবং সবাই জানা দরকার। অভিযোগ যে এখন যা করছে, কার কাছে করব? যেখানে আমি কারোর সাথে হ্যান্ডশেক করলেই বিপদ, আমার সাথে কেউ দেখা করলেই বিপদ, কার কাছে করব? প্রশাসক সাহেব তো আমাদের সাথে কোনোদিন প্রশাসক সাহেব এসে বললো না যে আপনারা ডাক্তার সাহেবরা আছেন, আপনি এই হসপিটালে কি সমস্যা আপনারা ভালো জানেন, কি করতে হবে আপনারা ভালো জানেন, আসেন আপনারা বলেন। আপনারা